হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য ম্যাথের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওয়াইজ কোর্সটা শুরু করেছি। আজকে সেই কোর্সের 8 নম্বর ক্লাসটা করাবো। আজকের ক্লাসে আমি তোমাদের 22শে আগস্ট 2022-এর যে থার্ড শিফটের রেলওয়ে গ্রুপ ডির যে কোশ্চেনটা এসেছিল সেই ম্যাথের কোশ্চেনগুলো করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আচ্ছা দেখো কি বলছে। আচ্ছা এরকম একটা দিয়েছে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার তার হোল কিউব তার হোল কিউব তার হোল কিউব, এরকম দেখো তিনটের উপরেও তিনটে জিনিসের হোল কিউব আছে, নিচেও তিনটে জিনিসের হোল কিউব আছে। আমি যদি একটু ভালো করে দেখি, আমি প্রথমটাকে যদি a ধরি, তারপরটাকে যদি b ধরি, তারপরটাকে যদি c ধরি, নিচেও দেখো যদি আচ্ছা আগে উপরেরটাই করি, প্রথমটাকে a ধরেছে তাহলে a প্লাস b প্লাস c যদি করি তাহলে দেখো 4x এই 9y স্কোয়ারের সাথে এই 9y স্কোয়ার কেটে যাবে, এই 4x স্কোয়ারের সাথে এই 4x স্কোয়ার কেটে যাবে, এই 49z স্কোয়ারের সাথে এটা যোগ করলে কেটে যাবে, মানে a প্লাস b প্লাস c কত আসছে? 0 আসছে। নিচেও যদি তাই করি, এদের সবারকে যোগ করি তাহলে দেখো এই 2x এর সাথে এই লাস্টের 2x কেটে যাচ্ছে, এই 3y এর সাথে এই 3y কেটে যাচ্ছে, এই 7z এর সাথে এই 7z কেটে যাচ্ছে। মানে উপরেরও যে তিনটে কিউব রয়েছে তাদের প্রত্যেকের যোগফল 0, মানে a প্লাস b প্লাস c 0। নিচেও যে তিনটে যোগফল রয়েছে আমি যদি প্রত্যেকটাকে a b c এরকম ধরি তাহলে তিনটে যোগফল 0। তা যখন এরকম a প্লাস b প্লাস c যোগফলটা 0 হয় তখন তাদের ফর্মুলাটা কি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান কি হয়ে যায়? 3abc। তাহলে দেখো উপরেও আমার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব রয়েছে, মানে সেটার জায়গায় আমি কি লিখবো? 3abc। তাহলে কি লিখবো উপরের জায়গায়? 3 ইন্টু a মানে কত? 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইন্টু b, b মানে কত? 9y স্কোয়ার মাইনাস 49z স্কোয়ার ইন্টু c, c মানে কত? 49z স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। নিচেরটাও দেখো তাই, a প্লাস b প্লাস c 0, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের জায়গায় আমি কি লিখতে পারি? a প্লাস b প্লাস c, যেখানে a হচ্ছে 2x মাইনাস 3y, b হচ্ছে 3y মাইনাস 7z আর c হচ্ছে এইটা। তাহলে কি লিখবো? 3 ইন্টু abc মানে 2x মাইনাস 3y ইন্টু 3y মাইনাস 7z, এটা 7z, হ্যাঁ 7z ইন্টু 7z মাইনাস 2x। আচ্ছা এই তিন দেখো কেটে যাচ্ছে, কেটে দিই। তাহলে দেখো 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার কে কি লেখা যায়? 4x এর স্কোয়ার মানে কি 2x এর হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার হয়। তাহলে আমি উপরের গুলোকে আবার ভেঙে কি লিখতে পারি? প্রথমটা হয় 2x তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার। আচ্ছা পরেরটুকু কি হয়? 3y তার হোল স্কোয়ার করলে 9y স্কোয়ার আসে মাইনাস 7z তার হোল স্কোয়ার। আর লাস্টেরটা কি লিখবো? 7z তার হোল স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার। আর নিচে যা আছে তাই, ঠিক আছে, নিচের গুলো আমি আর লিখলাম না। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি? দেখো উপরটুকু কার আকারে রয়েছে? দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, প্রত্যেকটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর আকারে রয়েছে। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি? 2x plus 3y into 2x minus 3y, প্রথমটা চলে গেল। পরেরটাতে কি লিখবো? 3y plus 7z into 3y minus 7z। আর লাস্টেরটাকে কি লিখবো? 7z plus 2x into 7z minus 2x। আচ্ছা নিচে কি কি আছে? নিচে ছিল আমার 2x minus 3y আর 3y minus 7z আর 7z minus 2x। তাহলে দেখো 2x minus 3y উপরেও একটা আছে নিচেও একটা আছে, এটা কেটে যাবে। 3y minus 7z নিচেও একটা আছে উপরেও একটা আছে, কেটে যাবে। 7z minus 2x উপরেও একটা আছে নিচেও একটা আছে, কেটে যাবে। তাহলে আমার কি পড়ে থাকছে? 2x plus 3y into 3y minus 7z into 7z plus 2x, এটা আমার পড়ে থাকছে। তাহলে এটাই আমার অ্যান্সার হবে, মানে দেখো অপশন এ তে এই উত্তরটা রয়েছে। 3y মাইনাস লিখেছে, এটা প্লাস, হ্যাঁ এটা প্লাস, মানে অপশন এ হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে। বলছে একটি আয়তঘনাকার ব্লকের, আয়তঘন চেনো নিশ্চয়ই, ইট একটা আয়তঘনকের উদাহরণ বা ঘর একটা আয়তঘনকের উদাহরণ, এরকম টাইপের। মানে দেখতে কিরকম হয় আয়তঘনকটা? এরকম এরকম যদি আমি করি আর তার পাশে যদি এরকম থাকে, মানে ইটের মতো যেটা হয় সেটাই হচ্ছে আয়তঘন। এরকম টাইপের আর কি ছবিটা হবে, ঠিক আছে। পিছনের তলটা আমি দেখাতে পারলাম না ভালো করে, যাই হোক।
তা তার মাপ বলেছে 12 সেমি ইন্টু 24 সেমি ইন্টু 30 সেমি, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি ধরতে পারি যে দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ 24 সেমি আর উচ্চতা 30 সেমি, এরকম আমি ধরতে পারি। ব্লকটিকে কতগুলি সমান ঘনকে কাটা হলো। ঘনকটা কি জিনিস? ঘনক একটা আয়তঘনের মতোই, কিন্তু ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, মানে একটা লুডোর ছক্কা। লুডোর ছক্কা হচ্ছে পুরো ঘনকের উদাহরণ। তাহলে এরকম কমপক্ষে কতগুলি ঘনক তৈরি করা যাবে? দেখো, ঘনক তৈরি করা মানে কি, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই যে তিনটে মাপ দিয়েছে আমাকে, 12 সেমি, 24 সেমি আর 30 সেমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা দিয়েছে, তাহলে এর থেকে আমি সব থেকে বড় কি মাপ পেতে পারি যে তিনটেই সমান হবে? মানে ঘনক তৈরি করতে গেলে তো আমার সবগুলো সেম হতে হবে, দৈর্ঘ্যও যা, প্রস্থও তাই আর উচ্চতাও তাই। তাহলে এই 12 সেমি, 24 সেমি আর 30 সেমি থেকে আমি সব থেকে বড় মাপটা কি পেতে পারি? সব থেকে বড় মাপ আমি কিভাবে পাই? আমি এদের লসাগু করে দেখো, 12, 24 আর 30 এর লসাগু করলে কত হয়? সবার মধ্যে কত কমন আছে? লসাগু মানে এই লসাগু বলছি, সবার মধ্যে গসাগু করতে হয়, তাহলে সবার মধ্যে কত কমন আছে দেখো, 12, 24 আর 30 সবার মধ্যে 6 কমন আছে, তাই না? তাহলে এই যত কমন থাকে সেটাই হচ্ছে ওদের গসাগু। তাহলে আমি এদের গসাগু কি লিখতে পারি? এদের গসাগু হচ্ছে 6। তার মানে এই মাপটা থেকে আমি সব থেকে বড় মাপের যে ঘনকটা পাবো, তার দৈর্ঘ্যও হবে 6 সেমি, তার প্রস্থও হবে 6 সেমি, তার উচ্চতাও হবে 6 সেমি। তাহলে বলেছে আমাকে এরকম কতগুলি ঘনক পাবো। তাহলে আমার যে বড় মাপটা ছিল তার আয়তন কত ছিল? 12 ইন্টু 24 ইন্টু 30 এত সেমি কিউব। আর আমি যে একটা ঘনক পেলাম তার মাপ কত? 6। তাহলে তার আয়তন কত? 6 এর কিউব। তাহলে কতগুলো পাবো? এই টোটালটাকে আমি যদি একটার আয়তন দিয়ে ভাগ করি তাহলেই কতগুলো পাবো আমি সেটা বেরিয়ে যাবে। তাহলে একটার আয়তন কত? 6 গুণ 6 গুণ 6। কাটাকুটি করি, 6 দুগুণে হচ্ছে 12, 4 6 24 আর 6 6 30। তাহলে আমি কতগুলো পাবো ঘনক? 4 দুগুণে 8 আর 6 8 8। আচ্ছা, ও এখানে 5 6 30 হবে, হ্যাঁ। তাহলে 4 দুগুণে 8 আর 5 8 40। তাহলে কতগুলো ঘনক পাবো আমি? 40টা ঘনক পাবো। বা কতগুলো ঘনক তৈরি করা যাবে? 40টা ঘনক তৈরি করা যাবে। তারপরেরটা, আচ্ছা এটা দেখো, দেখো এখানে না এই অঙ্কটা করতে গেলে কতগুলো ফর্মুলা লাগবে। আমি কি কি ফর্মুলা তোমাদের এখানে জানা আছে আমি বলে দিই। আমি এগুলো আগেও তোমাদের পড়িয়েছি, যাই হোক আরেকবার দেখিয়ে দিই। sin স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান সমান 1। এটা থিটাও থাকতে পারে, এও থাকতে পারে এক্স এর জায়গায়, ঠিক আছে। sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স সমান সমান 1। আর cosec স্কোয়ার এক্স মাইনাস cot স্কোয়ার এক্স সমান সমান 1। এই তিনটে ফর্মুলা জানতে হবে। এখানে দেখো, এখানে 1 প্লাস cot স্কোয়ার এক্স রয়েছে, তাহলে এই মাইনাস cot স্কোয়ার এক্সটাকে আমি যদি ডান পাশে পাঠাই তাহলে কি হয়? cosec স্কোয়ার এক্স সমান সমান 1 প্লাস cot স্কোয়ার এক্স। আবার দেখো 1 প্লাস tan স্কোয়ার এক্স রয়েছে, তাহলে এই tan স্কোয়ার এক্সটাকে যদি আমি ডান পাশে পাঠাই তাহলে আমি কি পাবো? sec স্কোয়ার এক্স সমান সমান 1 প্লাস tan স্কোয়ার এক্স। তাহলে 1 প্লাস tan স্কোয়ার এক্স আমি কি পেলাম? sec স্কোয়ার এক্স। আর 1 প্লাস cot স্কোয়ার এক্স আমি কি পেলাম? cosec স্কোয়ার এক্স। তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি? তাহলে 1 বাই 1 প্লাস cot স্কোয়ার এক্স ছিল, 1 প্লাস cot স্কোয়ার এক্স মানে কি? cosec স্কোয়ার এক্স। তাহলে আমি কি লিখছি? cosec স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস tan স্কোয়ার এক্স যেরকম আছে লিখলাম বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স মানে কি? sec স্কোয়ার এক্স। তাহলে sec স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, মানে sec টু দি পাওয়ার 4x লিখে দিই একবারে, হ্যাঁ, প্লাস 1 বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স মানে sec স্কোয়ার এক্স, মানে লিখে দিলাম sec স্কোয়ার এক্স। আচ্ছা, cosec স্কোয়ার এক্স মানে কি? 1 বাই cosec স্কোয়ার এক্স মানে কি? 1 বাই cosec স্কোয়ার এক্স মানে sin, মানে sin এর উল্টো করলে cosec হয়, আর 1 বাই cosec রয়েছে তার মানে আমি তার জায়গায় লিখতে পারি sin স্কোয়ার এক্স। তার হোল স্কোয়ার ছিল মানে কি হবে? sin টু দি পাওয়ার 4x। আচ্ছা, tan স্কোয়ার এক্স কে যদি আমি ভাঙি আমি কি লিখতে পারি? sin স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স। আচ্ছা, ইনটু দেখো sec 4x টা নিচে রয়েছে, sec টা আবার কার উল্টো? cos এর উল্টো। তাহলে 1 বাই sec 4x এর জায়গায় আমি কি লিখতে পারি? যদি আমি উল্টে দিই ওটাকে cos 4x হয়ে যায়, তাহলে ইনটু cos 4x লিখতে পারি, প্লাস 1 বাই sec স্কোয়ার x মানে কি? sec কার উল্টো? cos এর উল্টো, মানে cos স্কোয়ার x লিখতে পারি। আচ্ছা, প্রথমটা যা আছে তাই থাকবে, sin 4x যেরকম আছে sin টু দি পাওয়ার 4x, প্লাস এখানে দেখো cos স্কোয়ার x আর cos টু দি পাওয়ার 4x এর মধ্যে একটা একটা যদি কাটি তাহলে কি পড়ে থাকে? sin স্কোয়ার x, আর কেটে গেলে cos স্কোয়ার x পড়ে থাকে, প্লাস cos স্কোয়ার এক্স। আচ্ছা, প্রথম দুটোর থেকে দেখো sin স্কোয়ার এক্স কমন, যেহেতু আমি কমন নিইনি sin স্কোয়ার এক্স, sin স্কোয়ার এক্স কমন নিলে প্রথমটার থেকে কি পড়ে থাকে? sin স্কোয়ার এক্সই পড়ে থাকে, প্লাস দ্বিতীয়টার থেকে cos স্কোয়ার এক্স পড়ে থাকে, প্লাস cos স্কোয়ার এক্স যেরকম আছে লিখলাম। আবার আমি কি ফর্মুলা লিখেছিলাম? এই যে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি এইখানটাতে কি লিখতে পারি? sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার জায়গায় আমি 1 লিখতে পারি, মানে কত? sin স্কোয়ার এক্স ইন্টু 1, মানে করলে কি হয়? sin স্কোয়ার এক্সই হয়, আর পরে কি পড়ে রয়েছে? প্লাস cos স্কোয়ার এক্স পড়ে আছে। আবার কি sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স মানে 1 আমি জানি, তাহলে এটা সমান সমান আমি 1 লিখতে পারি। তাহলে আমার উত্তর কি হবে? অপশন এ হবে। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, হ্যাঁ,
এই যে এই জায়গাটাই কমন নেওয়ার জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরেরটা। আচ্ছা দেখো কি বলছে, বলছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 7/3 ও 12/5। বীজদ্বয় মানে কি, দ্বিঘাত সমীকরণ মানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে স্কোয়ার, আর এক্স এর দুটো মান পাওয়া যাবে, এই যে দুটো মান সেগুলোকেই বলে ওর বীজ। তাহলে সেই দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো। দেখো যদি বীজ দুটি বলে দেয় তাহলে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার একটা ফর্মুলা আছে, আমি তোমাদের আগের ক্লাসে করিয়েছিলাম। ফর্মুলাটাকে আরেকবার আমি বলে দিই। ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান সমান 0। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে বীজদ্বয় বলে দিয়েছে আমাকে কি করতে হবে, বীজদ্বয়ের যোগফল বার করতে হবে আর বীজদ্বয়ের গুণফল বার করবো। তাহলে আমি আলাদা করে বের করে ফেলি। বীজদ্বয়ের যোগফল তাহলে কত হবে, 7/3 প্লাস 12/5। লসাগু করলে কত, 3 5 15 হয়। তাহলে 3 5 15 মানে 5 7 35 যোগ 3 5 15 মানে 3 12 34 সমান সমান কত হচ্ছে, 35 আর 34 যোগ করলে হয় 71/15। এবার এদের গুণফলটা বার করি। গুণফল কি করে করব, 7/3 ইন্টু 12/5। 3 আর 12 কাটাকুটি যায়, 3 4 12। এবার গুণ করে দিই, তাহলে কত হয়, 4 7 28/5। তাহলে সমীকরণটা কি হবে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস কি ছিল, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স মানে কি 71/15 এত এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে 28/5 সমান সমান 0। আমরা অপশন দেখো এরকম করে নিই। আমি তাহলে এখানে কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু 5 আর 15 লসাগু কত হবে, 15। তাহলে কত হবে, 15x স্কোয়ার মাইনাস 71x প্লাস 3 5 15 মানে 3 8 সং হয় 84 সমান সমান 0। 15টাকে ডান পাশে গুণ করলে কত, শূন্যর সাথে গুণ করলে শূন্যই হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে, 15x স্কোয়ার মাইনাস 71x প্লাস 84 সমান সমান 0, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুই অঙ্কের একটি সংখ্যার, দুই অঙ্কের সংখ্যা কি, দুই অঙ্কের সংখ্যা ধরো 24 একটা সংখ্যা, 35 একটা সংখ্যা, এগুলো হচ্ছে দুই অঙ্কের সংখ্যা, যার দুটো অঙ্ক থাকবে, একটা এককের ঘরের অঙ্ক, একটা দশকের ঘরের অঙ্ক। এই যে এই প্রথম যেটা থাকে 4টা হচ্ছে এককের ঘরের অঙ্ক, তারপরটা এই যে একক দশক এরকম করে তোমরা ছোটবেলায় পড়েছিলে, তো সবার লাস্টেরটা হচ্ছে এককের ঘরের অঙ্ক, তাই না? তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে এককের ঘরের অঙ্ক থাকবে আর দশকের ঘরের অঙ্ক, যার অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 9। অঙ্কগুলোর সমষ্টি মানে কি, এই ধরো 24, 24 দুটো অঙ্ক, একটা 2 একটা 4, এদের সমষ্টি কত, 6। এরকম আর কি অঙ্কগুলোর সমষ্টি। যদি সংখ্যাটির মান, সংখ্যাটির মান মানে কত, এই যে 24 যে এটা হচ্ছে মান, এই 35 লিখেছি, 35টা হচ্ছে মান, সেটা এককের ঘরের অঙ্কের 5 গুণের থেকে 6 বেশি। এককের ঘরের অঙ্ক মানে কত, ওই 35 হচ্ছে 5 এককের ঘরের অঙ্ক, 4 এককের ঘরের অঙ্ক, 24 এগুলো এককের ঘরের 5 গুণের থেকে 6 বেশি হয়, তাহলে সংখ্যাটি কত। আচ্ছা আমাকে কি কি বলে দিয়েছে দেখো, একটি সংখ্যার অঙ্কগুলি সমষ্টি 9। তাহলে আমি অপশন গুলো যদি চেক করি, তাহলে আগে দেখি যে এদের অঙ্কগুলো সমষ্টি যোগ করলে 9 আসছে নাকি। কি কি অপশন ছিল, 4 আর 5 যোগ করলে 9 আসছে, হ্যাঁ আসছে। 1 আর 8 যোগ করলে 9 আসছে, হ্যাঁ আসছে। 2 আর 7 যোগ করলেও 9 আসছে, 3 আর 6 যোগ করলেও 9 আসছে। তাহলে আমার দেখে আন। আচ্ছা এবার আমি কি দেখবো, যে কি বলেছিল আর একটা জিনিস, সংখ্যাটির মান এককের ঘরের অঙ্কের 5 গুণের থেকে 6 বেশি। মানে এককের ঘরের অঙ্ককে 5 দিয়ে গুণ করব, তার থেকে তার সাথে 6 যোগ করব, তাহলে সংখ্যাটা বেরোবে। 45 এর এককের ঘরের অঙ্ক কত, 5। তাহলে 5 কে কি করব, ঘরের অঙ্কের 5 গুণ ইনটু 5 করব, যোগ 6 করব, দেখবো সংখ্যাটা আসে নাকি। কত হয়, 5 5 25 আর 6 যোগ করলে হয় 31। সংখ্যা আসছে না, তাহলে এটা হবে না। 18 এর এককের ঘরের অঙ্ক কত, 8। তাহলে 8 গুণ 5 যোগ 6 করলে কোনোদিনই 18 আসবে না, হবে না। 27 এর এককের ঘরের অঙ্ক 7। তাহলে 7 গুণ 5 যোগ 6 করলে কোনোদিনই আসবে না। 36 এর এককের ঘরের অঙ্ক কত, 6। তাহলে 6 গুণ 5 যোগ আমি যদি 6 করি, তাহলে দেখো 5 6 30 আর 6 যোগ করলে হয় 36। মানে এই ডি অপশনটাই আমার কারেক্ট। এটা অপশন ধরে করলে তাড়াতাড়ি হবে, এছাড়া অন্যরকম করেও করা যায়, কিন্তু এটা অপশন ধরে করলেই তাড়াতাড়ি হবে। তারপরেরটা দেখো, এখানে একটা ছবি দিয়েছে। আচ্ছা এইটা যেটা, সেটা হচ্ছে x প্লাস 80 লেখা, এটা হ্যাঁ x প্লাস 80 ডিগ্রি, আর নিচেরটা হচ্ছে 2x প্লাস 10 ডিগ্রি লেখা, ঠিক আছে। এখানে একটা ছবি দিয়েছে, একটা লাইন, এই দুটো প্যারালাল লাইন, এই যে এই একটা যে লাইন দেখছো আর নিচে একটা লাইন, এই দুটো হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। আর এটা তাদের ভেদ করেছে। আমাকে কি বার করতে বলেছে, কোণ 1। কোণ 1 কোনটা, যে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোণ 1, এখানে এটা 1, ঠিক আছে। এই কোণটার মান আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এখানে কতগুলো জিনিস আমাদের জানতে হবে, বেসিক জিনিস। একটা হচ্ছে একান্তর কোণ, একটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এরকম যদি একটা সরলরেখা আর একটা সরলরেখাকে ছেদ করে, তাহলে এই যে পরস্পর বিপরীত দিকে যে কোণগুলো পাই, এরা পরস্পর সমান হয়।
এই কোণটার সাথে এই কোণটা সমান হবে আর উপরের এই কোণটার সাথে নিচের এই কোণটা সমান হবে, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। এখানে দেখো এই যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা এরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, এর ফলে একটা কোণ তৈরি হয়েছে, এই উপরের একটা কোণ নিচের একটা কোণ, এই কোণ দুটো সমান, এদেরকে বলে বিপ্রতীপ কোণ। তাহলে নিচের কোণটা x প্লাস 80 মানে এই 1 নম্বর কোণটাও হবে আমার x প্লাস 80 ডিগ্রি। ঠিক আছে, আর একটা জিনিস কি দেখো, নিচে একটা কোণ দিয়েছে, তাহলে একটা সরলরেখা যদি দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করে তাহলে এই যে এই কোণটা আর নিচের এই কোণটা সমান হয়, এদেরকে একান্তর কোণ বলে, বা উপরের কোণটা এর উপরের কোণও সমান হবে অথবা এর নিচের কোণটা এর নিচের কোণটাও সমান হবে, এদেরকে কি বলা হয়, একান্তর কোণ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে যে x প্লাস 80 যে কোণটা দিয়েছিল আর নিচের যে 2x প্লাস 10 কোণটা রয়েছে এরা পরস্পর সমান, তাহলে আমি কি লিখতে পারি 2x প্লাস 10 ডিগ্রি সমান সমান হচ্ছে x প্লাস 80 ডিগ্রি। x গুলোকে বাঁ পাশে আনি, তাহলে 2x মাইনাস x সমান সমান কত হবে, 80 মাইনাস 10, তাহলে x সমান সমান কত হবে 70 ডিগ্রি। তার মানে x এর মান আমি পেলাম 70। তাহলে এক নম্বর কোণটা কত হবে, x এর মান পেয়েছি 70, কত ছিল 70 যোগ 80, তো 70 আর 80 যোগ করলে কত হয় 150 হয়, তার মানে এক নম্বর যে কোণটা তার মান কত হবে 150 ডিগ্রি, অপশন সি হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে, এটাও খুব ভালো একটা অঙ্ক। কি বলছে দেখো, যদি 3 টু দি পাওয়ার x মাইনাস 2 প্লাস 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল এত হয় তাহলে x এর মান কত। আচ্ছা আমি লিখে নিই আগে, হ্যাঁ 3 টু দি পাওয়ার x মাইনাস 2 প্লাস 3 টু দি পাওয়ার x সমান সমান 7290। 3 টু দি পাওয়ার x মাইনাস 2 কে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার x বাই 3 স্কয়ার, কারণ এই যে মাইনাস আছে মানে কি, পাওয়ারে মাইনাস মানে ওটা নিশ্চয়ই ভাগ ছিল, ভাগ থাকলে পাওয়ারে মাইনাস হয়, তা পাওয়ারে মাইনাস আছে মানে আমি ওটা ভাগ আকারে লিখতে পারি, প্লাস 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত 7290। 3 স্কয়ার মানে কত 9, তাহলে 3 টু দি পাওয়ার x বাই 9 প্লাস 3 টু দি পাওয়ার x সমান সমান 7290। আচ্ছা আমি একবার এখানে কমন নিয়ে নিতে পারতাম, এবার কমন নেই, দুটোর মধ্যে দেখো 3 টু দি পাওয়ার x রয়েছে, 3 টু দি পাওয়ার x কমন নেই, তাহলে কত পড়ে থাকবে 1 বাই 9 প্লাস 1, সেটা সমান সমান কত 7290। তাহলে 3 টু দি পাওয়ার x ইনটু এটা যদি আমি লসাগু করি, লসাগু হবে কত 9, তাহলে 1 প্লাস 9 সমান সমান হবে 7290। তাহলে 3 টু দি পাওয়ার x ইনটু, আচ্ছা 10 এর 9 হয় ওটা একবারে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে 7290, তাহলে বাঁদিকের নিচের 9টা ডান পাশের উপরে যাবে তাহলে গুণ 9, আর বাঁ পাশের উপরে 10 ছিল সেটা ডান পাশে নিচে আসলে গুণ 10 হবে, এটা কেটে গেল। তাহলে 3 টু দি পাওয়ার x সমান সমান কি হলো দেখো, 9 রয়েছে আর 729 রয়েছে, তাহলে 729 কি 9 এর কিউব করলে 729 হয়, তার সাথে আরো একটা 9 গুণ করছি, তার মানে 9 টু দি পাওয়ার কি হয়ে যাবে 4 হয়ে যাবে। বাঁদিকের পাওয়ার দেখো 3 টু দি পাওয়ারে রয়েছে, ডান পাশে 9 টু দি পাওয়ার রয়েছে, তাহলে হবে না, আমাকে 9টাকেও ভাঙা যায়, 3 স্কয়ার লেখা যায়, তাহলে আমি কি লিখতে পারি 3 টু দি পাওয়ার x সমান সমান 3 স্কয়ার হোল টু দি পাওয়ার 4 লেখা যায় এটা। তাহলে 3 টু দি 9 কে আমি লিখছি 3 স্কয়ার অত টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার x সমান সমান কি 3 টু দি পাওয়ার 4 দুগুণে হয়, এরকম থাকলে গুণ হয়ে যায় পাওয়ার গুলো 8, তার মানে x এর মান আমি কত পেলাম 8 পেলাম, তার মানে x এর মান কত হবে 8 হবে, অপশন বি তে আছে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে a ও b একসাথে একটি কাজ 8 দিনে করতে পারে, তো যদি b a এর থেকে 25% বেশি দক্ষ। আচ্ছা b a এর থেকে 25% বেশি দক্ষ, আমি ধরছি a এর দক্ষতা 100, ঠিক আছে, তাহলে b এর দক্ষতা কত হবে, b হচ্ছে ওর থেকে আরো 25% বেশি, মানে কি a যদি 100 হয় ও আরো 25 বেশি 100 তে, তার মানে হবে কত 125। আচ্ছা তাহলে a এর দক্ষতা পেলাম 100, b এর দক্ষতা পেলাম 125, তাহলে a আর b এর দক্ষতার অনুপাত কত হবে 100:125, ভাঙলে কত হয়, যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 4:5 হবে। দেখো এটা বের হলো দক্ষতার অনুপাত, আমাকে দক্ষতার অনুপাত চাইনি, আমাকে কি বলেছে তারা কাজ করেছে, তাহলে কাজের অনুপাত কত, দেখো দক্ষতা আর কাজের সময়ের সাথে কি সম্পর্ক থাকবে, যার দক্ষতা যত ভালো মানে কি সে তত ভালো কাজ করে, মানে তার কাজ করতে টাইম তত কম লাগে, তাই না, যে ভালো কাজ করছে মানে কি যে দক্ষ তার তো টাইম তত কম লাগবে, তাহলে দক্ষতা আর কাজের সময়ের মধ্যে কি সম্পর্ক, সবসময় ব্যস্ত সম্পর্ক। তাহলে a:b এর যদি দক্ষতার অনুপাত 4:5 হয় তাহলে a:b এর a আর b এর সময়ের অনুপাত কত, কাজের সময়ের অনুপাত তাহলে কত হবে, উল্টে যায়, দুজনের মধ্যে ব্যস্ত অনুপাত হলে কি হয় উল্টে যায়, 4:5 টা কি হয়ে যাবে তাহলে সময়ের অনুপাতটা হয়ে যাবে 5:4 হয়ে যাবে। আচ্ছা আমি ধরছি a এর কাজটা করতে টাইম লাগে 5x দিন আর b এর কাজটা করতে টাইম লাগে 4x দিন। আচ্ছা তাহলে দেখো a এর কাজটা করতে 5x দিন টাইম লাগে মানে কি কাজটা পুরো কমপ্লিট করে 5x দিনে, তাহলে কাজটা কমপ্লিট করা মানে কাজটার কত অংশ করা, কাজটার এক অংশ করা,
তাহলে এ 5x দিনে কাজটার এক অংশ করছে, আমাকে কি করতে হবে একদিনে কতটা করছে। তাহলে এ যদি 5x দিনে এক অংশ করে তাহলে একদিনে কতটা করবে, আচ্ছা আমি লিখে নিই 5x দিনে করছে এক অংশ, তাহলে একদিনে কতটা করবে 1/5x। আর বি কি করছে 4x দিনে করছে এক অংশ, তাহলে একদিনে কতটা করবে বি একদিনে কতটা করবে তাহলে 1/4x করবে। তাহলে এই দুজন মিলে তারা একদিনে কতটা করছে, দুজন মিলে 1/5x প্লাস 1/4x। আর কমপ্লিট করছিল তারা দুজন মিলে 8 দিনে কমপ্লিট করছিল, তাহলে তারা দুজন মিলে একদিনে কতটা করবে 1/8 করবে। আচ্ছা এবার এটার আমি লসাগু করতে পারি, 5x আর 4x এর লসাগু করলে হয় 4 5 20x, তাহলে 4 প্লাস 4 5 20 মানে 5 সমান সমান 1/8। তাহলে কত হলো 9/20x সমান সমান 1/8। আচ্ছা এই 20 আর 8 নিচে আছে, এটা দেখো 4 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 4 5 20 আর 4 দুগুণে 8, তাহলে কোনাকুনি গুণ করলে দেখো নিচে 5x ছিল, তাহলে 5x সমান সমান হয় 9 দুগুণে 18। আমাকে কি বার করতে দিয়েছে এ একা কতদিনে কাজটা শেষ করবে, আমার এখানে এর সময় কত ধরেছিলাম আমি 5x, তাহলে আমার 5x এর মানটাই বের করতে দিয়েছে। 5x এর মান আমার কত বেরোলো 18 বেরোলো, তাহলে এ একা কতদিনে কাজটি শেষ করতে পারবে 18 দিনে কাজটি শেষ করতে পারবে। যদি বি বলতো তাহলে 4x এর মান বের করতে হতো। হয়ে গেল অঙ্কটা। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি পাইপ এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 36 মিনিটে ও 48 মিনিটে ভর্তি করে। দুটো পাইপই একসাথে খোলা হলো এবং কিছু সময় পর বি পাইপকে বন্ধ করে দেওয়া হলো। যদি চৌবাচ্চাটি আধ ঘন্টা পর ভর্তি হয় তাহলে কত মিনিট পর বি পাইপকে বন্ধ করা হয়েছে। আচ্ছা দেখো এটাও ঠিক আমি আগের নিয়মেই করব। হ্যাঁ 36 মিনিটে এ চৌবাচ্চাটা ভর্তি করছে মানে চৌবাচ্চাটার কত অংশ ভর্তি করছে এক অংশ, অংশতে টোটালটা কত হয় এক অংশ, আর পার্সেন্টেজে টোটালটা কত পার্সেন্ট হয় 100%। আর এ চৌবাচ্চা 36 মিনিটে এক অংশ ভর্তি করে, তাহলে এ 1 মিনিটে কতটা ভর্তি করে বের করি 1/36 অংশ। বি চৌবাচ্চা এই বি চৌবাচ্চা বলছি বি পাইপটা 48 মিনিটে পুরোটা ভর্তি করে, তাহলে বি পাইপটা 1 মিনিটে কতটা ভর্তি করে 1/48 অংশ। তাহলে এ আর বি মিলে 1 মিনিটে কতটা অংশ ভর্তি করে 1/36 যোগ 1/48। এদের লসাগু করতে হবে, 36 আর 48 এর লসাগু করলে হয় 144। হ্যাঁ 36 কে 4 দিয়ে গুণ করলে হয় 144 যোগ 48 কে 3 দিয়ে গুণ করলে হয়, তাহলে এ আর বি মিলে 1 মিনিটে কতটা করছে 7/144, এটা করছে হচ্ছে 1 মিনিটে দুটো পাইপ মিলে। ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে দেখো দুটো পাইপই একসাথে খোলা হলো এবং কিছু সময় পর বি পাইপকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে এই টোটাল কাজটা কিন্তু হয়নি, তারা মানে দুজনে মিলে টোটাল কাজটা করেনি, কিছু সময় পর বি পাইপকে বন্ধ করে দেওয়া হলো। এবং যদি চৌবাচ্চাটা আধ ঘন্টা পর ভর্তি হয়, আধ ঘন্টা মানে কত আধ ঘন্টা মানে হচ্ছে 30 মিনিট, তা আমি ধরছি যে বি পাইপটা এক্স মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে বি পাইপটা যদি এক্স মিনিট পরে বন্ধ করে দেওয়া হয় তাহলে দুজন মিলে কতক্ষণ ভরেছে, দুজন মিলে এক্স মিনিট পর্যন্ত ভরেছে। দুজন মিলে 1 মিনিটে কতটা ভরে 7/144 অংশ, তাহলে দুজন মিলে এক্স মিনিটে কতটা ভরবে 7x/144 এত অংশ ভরবে। আচ্ছা এরপরে বাকি সময়টুকু কে চলেছে বি পাইপকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তাহলে বাকি সময়টুকু কোন পাইপ চলেছে এ পাইপটা চলেছে। এ পাইপটা কতক্ষণ চলেছে, ওরা দুজন মিলে এক্স মিনিট চলেছিল আর টোটাল ভর্তি হতে আধ ঘন্টা মানে 30 মিনিট লেগেছে, তাহলে ওই এক্স মিনিটের পরের 30 মিনিট থেকে আমি যদি এক্স মিনিটটা বাদ দিই তবে আমি বাকি টাইমটা এ পাইপটা একা চলেছিল, তাহলে বাকি সময় কত 30 - x এত মিনিট। ঠিক আছে, তাহলে এই সময়টাতে এ পাইপটা কতটা ভর্তি করে, এ পাইপ 1 মিনিটে ভর্তি করে 1/36 অংশ, তাহলে 30 - x মিনিটে কতটা ভর্তি করবে 1/36 ইন্টু 30 - x, তার মানে কত হয় সমান সমান করলে 30 - x/36। তাহলে দেখো এরা দুজন মিলে ভর্তি করছিল 7x/144 আর এ পাইপ একা ভর্তি করছে 30 - x/36। তা এইটা ভর্তি করে তারা টোটালটা কমপ্লিট করেছে, চৌবাচ্চাটা ভর্তি করেছে মানে চৌবাচ্চাটার এক অংশ পূর্ণ করেছে। তার মানে এই দুটোর যোগফল সমান সমান আমি এক অংশ লিখতে পারি, তাহলে কি লিখবো 7x/144 যোগ 30 - x/36 সমান সমান হচ্ছে 1। লসাগু করবো 36 আর 144 একটু আগেই করলাম হবে 144, মানে কত হবে 7x প্লাস 4 দিয়ে গুণ করবো মানে 120 - 4x সমান সমান 1, তাহলে কত হয় 3x প্লাস 120 সমান সমান হচ্ছে 144, তাহলে 3x সমান সমান কত 144 - 120 করলে হয় 24, তাহলে x সমান সমান কত হবে 8 হবে। তাহলে বি পাইপটা কতক্ষণ পর বন্ধ করা হয়েছিল 8 মিনিট পর, অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে,
বলছে একটি নৌকা পি বিন্দু থেকে স্রোতের অনুকূলে কিউ বিন্দুতে যায় 3 ঘন্টায় এবং কিউ থেকে পি বিন্দুতে ফিরে আসে। দেখো পি থেকে কিউতে স্রোতের অনুকূলে যাচ্ছে মানে উল্টো পথটা কিসে যাবে? স্রোতের প্রতিকূলে যাবে। ঠিক আছে, তাহলে স্রোতের প্রতিকূলে ফিরে আসছে 4 ঘন্টায়, বেশি টাইম লাগবে। যদি স্থির জলের গতিবেগ 3 কিমি/আওয়ার হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? আমি ধরছি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি/ঘন্টা। তাহলে যখন স্রোতের অনুকূলে যাবে, তাহলে অনুকূলে নৌকার গতিবেগটা কি হয়? যখন অনুকূলে যায় তখন নৌকার গতিবেগের সাথে জলের গতিবেগটা অ্যাড হয়ে যাবে। স্রোতের অনুকূলে নৌকার তাহলে গতিবেগটা কি হয়ে যাবে? x + 3 কিমি/আওয়ার। আর যখন স্রোতের প্রতিকূলে যাবে মানে কিউ থেকে পিতে ফিরে আসবে, তখন গতিবেগটা কি হয়ে যাবে? তখন নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগটা মাইনাস হয়ে যায়, তাহলে x - 3 কিমি/আওয়ার হবে। আচ্ছা, তাহলে স্রোতের অনুকূলে যেতে তার টাইম লাগে 3 ঘন্টা আর প্রতিকূলে ফিরে আসে কত ঘন্টায়? 4 ঘন্টায়। তারা দূরত্বটা তো সেম ডিস্টেন্সই যায়। তাহলে স্রোতের অনুকূলে x + 3 কিমি/আওয়ার যাচ্ছে মানে কি 1 ঘন্টায় যাই x + 3 কিমি। তাহলে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় কতটা যাবে? 3 ঘন্টায় যাবে 3 × x + 3 কিমি। আর স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে x - 3 কিমি। তাহলে স্রোতের প্রতিকূলে কতটা টাইম যাচ্ছে? 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় যদি x - 3 যায় 4 ঘন্টায় যাবে 4 × x - 3। এই দুটো দূরত্বই সমান, p থেকে q এর দূরত্ব বা q থেকে p এর দূরত্ব, এই দুটো দূরত্বকে আমি সমান করতে পারি। তাহলে এটা = আমি এটা লিখতে পারি। তাহলে এটাকে 4 × x - 3 = আমি কি লিখতে পারি? 3 × x + 3 গুণ করে দিই। 4x - 12 হবে 3x + 9। x গুলোকে বাঁদিকে আনি, তাহলে 4x - 3x হবে 9 + 12। 4x - 3x করলে কত? x = 9 আর 12 21। তাহলে নৌকার গতিবেগ কত হবে স্থির জলে? 21 কিমি/আওয়ার। তারপরেরটা দেখো কি বলছে। বলছে যদি একটি গোলকের ব্যাসার্ধ 2 সেমি বৃদ্ধি পায় তাহলে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল 704 বর্গ সেমি বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার আগে গোলকটির ব্যাসার্ধ কত ছিল? দেখো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বলা হয়, তার ফর্মুলাটা কি? তার ফর্মুলাটা হচ্ছে 4πr²। আর গোলকের আয়তন কত? আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 πr³। ঠিক আছে, আচ্ছা আমি ধরলাম গোলকটির ব্যাসার্ধ আগে ছিল r সেমি, তাহলে 2 সেমি বৃদ্ধি পেল মানে পরে কত হলো? r + 2 সেমি। ঠিক আছে, আচ্ছা তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা তাহলে বৃদ্ধি পাওয়ার পরে গোলকের আয়তন, গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা, সেইটার থেকে আমি যদি আগের ক্ষেত্রফলটা বাদ দিই তবে আমার কত আসবে? তবে আমার 704 আসবে। তাহলে বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল কত? 4 × π × r + 2 তার হোল স্কয়ার। এর থেকে এটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল। এর থেকে যদি আমি আগের ক্ষেত্রফলটা বাদ দিই, আগের ক্ষেত্রফল কত? 4π × r²। এটা সমান সমান কত? কতটা বেড়েছে? 704 বেড়েছে, তাই এটা সমান সমানই হচ্ছে 704। আচ্ছা এই দুটোর মধ্যে দেখো 4π রয়েছে, তাহলে 4π আমি কমন নিয়ে নিলাম। তাহলে আমার কি পড়ে থাকছে দেখো? r + 2 তার হোল স্কয়ার মাইনাস r²। এটা সমান সমান কত? 704। আচ্ছা পায়ের মানটা বসিয়ে দিই, হ্যাঁ তাহলে 4 × 22/7। এটা দেখো, এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a² - b² আকারে রয়েছে। তার ফর্মুলা কি? a + b × a - b। a মানে কত? a মানে হচ্ছে r + 2 প্লাস আর a + b হয়ে গেল ইনটু a - b। a মানে কত? r + 2 আর b মানে r মানে মাইনাস r। এত সমান সমান 704। আচ্ছা এই 4 আর 22/7 কে আমি ডান পাশে পাঠিয়ে দিই। এবার এগুলো যোগ করি, তাহলে r আর r যোগ করলে হয় 2r + 2 ইনটু এটা দেখো r আর মাইনাস r কেটে যাবে, তাহলে 2 পড়ে থাকবে সমান সমান কত? 704। আর এটাকে যদি ডান পাশে পাঠাই তাহলে ইনটু 7 হবে আর নিচে আসবে 4 × 22। এটা দেখো কাটাকুটি যায়, কাটাকুটি করি 4 দিয়ে, 4 দিয়ে কাটলে হয় 4 × 4 3 0 মানে 4 7 28 2 4 মানে 4 6 24। 22 কে দেখো 8 দিয়ে গুণ করলে এইটা আসে। আচ্ছা তাহলে আমার কত আসছে? 2r + 2 সমান সমান এই দুইটা, এই 2 কেই 8 দিয়ে কেটে দিই, হ্যাঁ তাহলে 4 হবে। তাহলে কত আসছে আমার? 4 7 28। তাহলে 2r সমান সমান কত? 28 মাইনাস 2 হবে, দুইটা ডান পাশে পাঠালে মানে 26 হবে। তাহলে r সমান সমান কত? 26/2 মানে 13। তাহলে 8টাই তো ছিল বৃদ্ধি পাওয়ার আগের ব্যাসার্ধ, তাহলে বৃদ্ধি পাওয়ার আগের ব্যাসার্ধ কত? 13। আর যদি বলতো বৃদ্ধি পাওয়ার পরে কত, তাহলে r + 2 হতো মানে 13 + 2 মানে 15 হতো। ঠিক আছে, তারপরে আচ্ছা এখানে দেখো একটা ছবি দিয়েছে, একটা এগুলো এই চিত্রের মতো দিয়ে দেয়, এগুলো আসে, হ্যাঁ এসছে আর কি, আর এরকম আসবে। কি বলেছে দেখো, এই ছবিতে একটি ইলেকট্রিক দোকান থেকে 2021 সালে, এটা হচ্ছে 2021 সালের বিভিন্ন কি কি বিক্রি হয়েছে না হয়েছে সেগুলো তথ্য দেওয়া হয়েছে।
2021 সালে মোট 16,800টি দ্রব্য বিক্রি হয়েছে। তাহলে এই যে মোট টোটাল এইসব মিলিয়ে 16,800টি দ্রব্য। আচ্ছা দেখো এখানে পার্সেন্টেজ দিয়েছে, তা আমি একটু আগে বললাম মোট দ্রব্য বিক্রি হওয়া মানে কত পার্সেন্ট বিক্রি হওয়া? 100% বিক্রি হওয়া। তাহলে টোটাল 100%টা কত? 16,800। এবার কি বের করতে বলেছে? 2021 সালে ওভেনের তুলনায় ফ্যান কত বেশি বিক্রি হয়েছে। তাহলে ওভেন কত পার্সেন্ট বিক্রি হয়েছে? এখানে দেখো 8%, এটা 8%। হ্যাঁ, ফ্যান কত পার্সেন্ট বিক্রি হয়েছে? ফ্যান হচ্ছে 28% বিক্রি হয়েছে। তাহলে ওভেনের তুলনায় ফ্যান কত পার্সেন্ট বেশি বিক্রি হয়েছে? ফ্যান হচ্ছে 28 - 8 মানে কত পার্সেন্ট বিক্রি হয়েছে? 20%। তাহলে এই 20%টা কত? টোটাল 100% হচ্ছে 16,800। তাহলে এই 16,800 20% বের করলেই কতটা বেশি বিক্রি হয়েছে আমি বের করতে পারবো। তাহলে 16,800 20% মানে কত? এটা ইন্টু 20/100। আচ্ছা 0 আমি কেটে দিলাম। তাহলে এবার গুণ করে দিই। 8 দুগুণে 16, 6 হাতে 1, 6 দুগুণে 12 রাখে 13, 3 হাতে 1, 2 একে 2 রাখে 3, 0। তাহলে কত বিক্রি হয়েছে বেশি? 3360 টাকা, মানে অপশন ডি তে আছে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে অনুজ ও ম্যাথুর মাসিক আয়ের অনুপাত 5:7 এবং তারা প্রতি মাসে 10,000 টাকা সঞ্চয় করে। তাদের খরচের অনুপাত 2:3 হলে অনুজের আয় কত? তাহলে অনুজ আর ম্যাথুর মাসিক আয়ের অনুপাত 5:7 বলেছে। আমি ধরছি অনুজের মাসিক আয় হচ্ছে 5x আর ম্যাথুর মাসিক আয় হচ্ছে 7x। ঠিক আছে। আবার তাদের ব্যয়ের অনুপাত বলেছে, খরচের অনুপাত বলেছে 2:3। তাহলে অনুজের খরচটা ধরবো আমি 2y, x আর ধরা যাবে না, x ধরে নিয়েছি, এবার y ধরবো। আর ম্যাথুর খরচ ধরবো 3y। তাহলে ম্যাথুর আয় থেকে যদি আমি এই অনুজের আয় থেকে আমি যদি অনুজের খরচ বাদ দিই তবে আমার অনুজের সঞ্চয় মানে 10,000 বেরোয়। তার মানে কি অনুজের আয় কত? 5x, তার থেকে আমি অনুজের খরচ কত? 2y, এটা বাদ দেবো। তাহলে কি লিখবো? 5x - 2y সমান হচ্ছে 10,000। আবার কি ম্যাথুর আয় থেকে ম্যাথুর যদি খরচ বাদ দিই তাহলে ম্যাথুর সঞ্চয় থাকে, মানে 7x - 3y সমান ম্যাথুর সঞ্চয় কত? 10,000, এটা সমান 10,000। আচ্ছা এবার আমি কাকে বের করবো? দেখো অনুজের আয়। আমি দেখো অনুজ মানে কি x টা বের করবো, তাহলে আমি y টাকে কাটবো। y এর প্রথমটার সাথে 2 রয়েছে, দ্বিতীয়টার সাথে 3 রয়েছে। তাহলে এদের লসাগু করতে পারি আমি। 2 আর 3 এর লসাগু করলে হয় 6। তার মানে আমার দুটোতেই y এর ভাগে 6 আনবো। তাহলে 2 রয়েছে, 2 কে 3 দিয়ে গুণ করলে 6 আসে, মানে প্রথমটাকে আমি প্রথম সমীকরণে এই পুরোটাকে, এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, প্রথম সমীকরণ পুরোটাকে আমি 3 দিয়ে গুণ করবো, দ্বিতীয় সমীকরণটাকে আমি পুরোটাকে 2 দিয়ে গুণ করবো। তা প্রথমটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে? পুরোটাকে গুণ করবো, মানে 15x - 6y সমান 30,000। আর দ্বিতীয়টাকে 2 দিয়ে গুণ করলে কত? 14x - 6y সমান 20,000। আচ্ছা দুটোরই সেম চিহ্ন রয়েছে, তো সেম চিহ্ন থাকলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হয়। বিয়োগ করা মানে চিহ্নগুলো পাল্টে যাবে। এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হবে। 6y কেটে গেল, তাহলে 15x থেকে 14x বাদ দিলে কত? x। আর 30,000 থেকে 20,000 বাদ দিলে কত হলো? 10,000। আমাকে কি বার করতে বলেছে? অনুজের আয়। অনুজের আয় আমি কত ধরেছিলাম? 5x ধরেছিলাম। এখানে x যদি 10,000 হয় তাহলে 5x কত? 50,000, মানে অপশন সি হবে অনুজের আয়। তারপরেরটা দেখো কি বলছে। বলছে হরিতেজা পায়ে হেঁটে 4 কিমি/আওয়ার বেগে তার স্কুলে যায় এবং স্কুটারে করে 20 কিমি/আওয়ার বেগে ফিরে আসে। তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দেখো এটা বের করার একটা শর্টকাট ফর্মুলা আছে। যদি যাই, ধর একটা যাত্রাপথে যাচ্ছে x কিমি/আওয়ার বেগে, ফিরছে y কিমি/আওয়ার বেগে, তাহলে পুরো যাত্রাপথে তার গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে সমান 2xy/x + y। তা আমি এখানেও এই ফর্মুলায় ফেলবো। যাওয়ার গতিবেগ 4 কিমি/আওয়ার মানে x এর জায়গায় 4 বসাবো, আসার গতিবেগ 20 কিমি/আওয়ার মানে y এর জায়গায় 20 বসাবো। তাহলে তার গড় গতিবেগ কত হবে? 2 × 4 × 20 ডিভাইডেড বাই 4 + 20 সমান কত? 2 × 4 × 20/20 20 + 4 করলে কত হয়? 24। কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে হয় 12, 4 দিয়ে 3 × 4 = 12, আর তো যাচ্ছে না, তাহলে 20/3 এত কিমি/আওয়ার। এটাই হচ্ছে তার গড় গতিবেগ। তার মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একজন দোকানদার প্রতিটা 5 টাকা দরে 12 ডজন ডিম কিনেছে, মানে 12 ডজন। আচ্ছা 1 ডজন মানে কত? 1 ডজন মানে 12টা। তাহলে কিনেছে কতটা? 12 ডজন। 12 ডজন মানে কত? 12 × 12 মানে 144টা। প্রত্যেকটার দাম 5 টাকা। ঠিক আছে। তার মধ্যে 12টি ডিম ভেঙে গেছে, সে বাকি ডিমগুলি 6 টাকা দরে বিক্রি করেছে, তার লাভের। আচ্ছা দেখো সে টোটাল কতগুলো ডিম কিনেছে? 12 ডজন মানে কতগুলো? 144টা। তাহলে 144টার ক্রয় মূল্য কত? প্রত্যেকটা 5 টাকা দিয়ে কিনেছে, মানে 144টার ক্রয় মূল্য কত? এত গুণ 5 মানে কত হয়? 4 × 5 = 20 শূন্য, এটা ক্রয় মূল্য। হ্যাঁ, 4 × 5 = 20 শূন্য, হাতে 2, 4 × 5 = 20 আর 2 22 2, হাতে 2, 5 × 5 = 2 7, মানে তার ক্রয় মূল্য কত? 720 টাকা। তার মধ্যে 12টি ডিম ভেঙে গেছে, মানে 12 ডজনের মধ্যে 12টা মানে 1 ডজন ভেঙে গেছে, তাহলে বাকি থাকলো কত? 11 ডজন। 11 ডজন মানে কত? 11 × 12টা, তার মানে কত? 132টা।
সেগুলো আবার কত দামে বেচেছে, প্রত্যেকটা 6 টাকা দরে, মানে তার বিক্রয় মূল্য কত, তাহলে তার বিক্রয় মূল্য হবে 132টা ডিম বিক্রি করেছে ইনটু 6, মানে কত, 132 গুণ 6 করলে 6 দুগুণে 12 2 হাতে 1, 3 6 18 19 হাতে 1, 6 কে 6 7, 792 টাকা। তাহলে সে কিনেছে 720 টাকা দিয়ে, বিক্রি করেছে 792 টাকা, তাহলে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, বেশি দামে বিক্রি করেছে মানে তার লাভ হয়েছে। লাভ কত হয়েছে, 792 থেকে 720 বাদ দিলেই বেরিয়ে যাবে, মানে হবে কত, বাদ দিলে হয় 72 টাকা। তাহলে তার লাভের হার কত হবে, লাভের হার কি করে বার করে, যত টাকা লাভ হয়েছে সেটা ডিভাইডেড বাই ক্রয় মূল্য, মানে 72 ডিভাইডেড বাই ক্রয় মূল্য হচ্ছে 720 ইন্টু 100%, পার্সেন্টে জানতে গেলে 100 দিয়ে গুণ করতে এটা কেটে গেলে 72 কে 10 আসে, 0 0 কেটে গেল, মানে কত পার্সেন্ট হবে লাভের হার, 10%, অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে মিস্টার শর্মা, মিস্টার গুপ্তা ও মিসেস সিনহা যথাক্রমে 4000 টাকা, 8000 টাকা ও 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর মিস্টার শর্মা ব্যবসা ছেড়ে চলে যান। যদি 8 মাস পর ব্যবসায় 34,000 টাকা লাভ হয় তাহলে মিস্টার গুপ্তার লভ্যাংশ কত। দেখো তিনজনে ব্যবসা শুরু করেছে, তিনজনে কিন্তু সমান সময়ের জন্য টাকা রাখেনি। তাহলে কি করেছে, 6 মাস পর মিস্টার শর্মা চলে যান, তাহলে মিস্টার শর্মা কত 4000 টাকা দিয়েছিল, সেটা 6 মাস কেটেছে, আর বাকিদের টাকাটা কত মাস কেটেছে, দেখো 8 মাস কেটেছে। তাহলে মিস্টার শর্মার যদি 1 মাসের হিসাবে আমি মূলধনটা বের করি তাহলে কত, 4000 টাকা কেটেছে 6 মাস, তাহলে 1 মাসের হিসাবে মূলধন কত হবে, 4000 ইন্টু 6। আচ্ছা, এটা গেল মিস্টার শর্মা, শর্মা বলে লিখে রাখলাম, ইস্টু পরের জনকে গুপ্তা, গুপ্তার কতটা খেটেছে, গুপ্তার 8000 টাকা, ও কিছু করেনি মানে 8000 টাকা 8 মাস খেটেছে, তাহলে 1 মাসের হিসেবে মূলধন কত, 8000 ইন্টু 8, গুপ্তার গেল। আরেকজনকে মিসেস সিনহা, তাহলে মি বলে লিখে রাখছি, তাহলে মিসেস সিনহা 6000 টাকাটা 8 মাসই খেটেছে, ওতে কিছু করেনি, তাহলে 6000 ইন্টু 8, এটা হবে 1 মাসের হিসেবে মূলধন, এদের অনুপাতটা বের করতে হবে। প্রত্যেকের মধ্যে দেখো 3টে করে শূন্য আছে, 3টে শূন্য, এর 3টে শূন্য, এর 3টে শূন্য আমি কেটে দিলাম। আচ্ছা, প্রত্যেকে দেখো 4 দিয়ে কাটাকুটি যায়, এই 4 কে কাটলাম, এই 8 কে কাটলে হয় 2, এই 8 কে কাটলে হয় 2। আচ্ছা, আবার দেখো প্রত্যেকে 2 দিয়ে কাটা যায়, এই 2 কাটলাম, এই 2 কাটলাম, আর এই 6 কে কাটলে হয় 3, আর কিছু কাটা যায় না। তাহলে আমার প্রথমটাতে কত পড়ে থাকলো, দেখো 3 ইস্টু, তারপরটায় কত পড়ে থাকলো, দেখো 8 পড়ে থাকলো, ইস্টু লাস্টেরটায় কত পড়ে থাকলো, দেখো 6 পড়ে আছে। তার মানে এটা কার অনুপাত, প্রথম জন হচ্ছে শর্মা, তারপরের জন্য হচ্ছে গুপ্তা, তারপরের জন্য হচ্ছে মিসেস কি, মিসেস সিনহা, ঠিক আছে। তাহলে মিস্টার গুপ্তার লভ্যাংশ কত, মিস্টার গুপ্তার ভাগে কত আছে, 8 অনুপাত, তাহলে তার লভ্যাংশ কত হবে, 8 ডিভাইডেড বাই এই তিনটের যোগফল, মানে 3 আর 8 11 আর 6 17, ইন্টু যত টাকা লাভ হয়েছে, তত কত টাকা লাভ হয়েছে, 34,000 টাকা, তাহলে ইন্টু 34,000, তাহলে 17কে 2 দিয়ে গুণ করলে হয় 34, মানে 2000, 8 দুগুণে 16, মানে 16,000 টাকা লাভ হয়েছে, এই মিস্টার গুপ্তার লভ্যাংশ হবে 16,000 টাকা, অপশন ডি। তারপরেরটা দেখো কি তো বলছে, রমেশ বার্ষিক 5% সরল সুদের হারে ব্যাংকে 1232 টাকা রেখেছে, 3 বছর পর সে কত টাকা পাবে। এটা তো একদম সোজা ফর্মুলা, পিআরটি বাই 100, সরল সুদে রেখেছে, কিছু বলে দেয়, আচ্ছা সরল সুদ তো বলেই দিয়েছে, আর সে কত টাকা পাবে মানে সুদাসলটা, হ্যাঁ কত টাকা সুদ পাবে কিন্তু বলেনি, কত টাকা পাবে মানে সে সুদাসল কত টাকা পাবে। তাহলে সুদটা আমি বের করতে পারি, সুদের ফর্মুলা কি পিআরটি বাই 100 বা পিটিআর বাই 100, যা খুশি, পি এর মান কত 1232, পি এর মান পেলাম, ইন্টু টি এর মান কত 3 বছর, তাহলে 3 ইন্টু সুদের হার কত 5% ইন্টু 5 ডিভাইডেড বাই 100, 5 দিয়ে যদি 100 কে কাটে হয় 20, 20 দিয়ে যদি 2 দিয়ে কাটে হয় 10, আর এখানে হবে 6 1 1 2 6, মানে 616 কে 3 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে কত হয়, 3 6 18 আর 8 হাতে 1, 3 একে 3 এর একে 4, 3 6 18 বাই 10, মানে কত হয়, 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট এক ঘর বাদিকে সরে আসবে, মানে 184.80 টাকা, এটা সুদ। আসল কত ছিল 1232, তাহলে এটার সাথে যোগ করে দিলে সুদ-আসল বের হবে, একবার এখানে লিখে দিই, তাহলে কত হবে, এখানে পয়েন্ট দুটো শূন্য বসালাম, পয়েন্ট দিয়ে শূন্য, 4 আর 2 6, 3 আর 11 1 হাতে 1, 2 এর 3 এর 4 1, 1416.80 না 80, 1416.80 অপশনে। তারপরটা দেখো কি বলছে, বলছে প্রথম 8টি মৌলিক সংখ্যার সমষ্টিকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। প্রথম 8টা মৌলিক সংখ্যা কি কি, মৌলিক সংখ্যা কোনগুলো জানো, যেগুলোকে 1 আর সেই সংখ্যা দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, মানে সবথেকে ছোট মৌলিক সংখ্যাটা কত, 2, তাহলে 2 যোগ তারপরটা 3 যোগ 5 যোগ 7 যোগ তারপরে কত 11 যোগ তারপরটা হচ্ছে 13 যোগ তারপরটা হচ্ছে 17, কতগুলো বলেছে 8টা, তাহলে কটা হলো 1 2 3 4 5 6 7 যোগ 19, তাহলে এদের যোগ করলে কত হয়, 2 আর 3 যোগ করলে 5, 5 আর 5 10, 10 এর সাথে 17, 17 আর 11 হয় 28, 28 আর 13 হয় 41, 41 আর 17 হয় কত
58, 58 আর 19 হয় 77। তাহলে এই এদের সমষ্টি কত? 77। এই সমষ্টিকে কত দিয়ে ভাগ করেছে? 7 দিয়ে। তাহলে 77 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? কাটাকুটি করলে 7 11 এবং 77। তার মানে অপশন হবে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে ঘড়ির মিনিটের কাঁটাটি 3 ঘন্টা 10 মিনিটে কত কোণ উৎপন্ন করে। আচ্ছা 3 ঘন্টা 10 মিনিট মানে কত মিনিট? ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে কি করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 গুণ 60 যোগ 10 মিনিট। 3 ঘন্টা 10 মিনিট মানে কত? 318 মানে 180 যোগ 10, তাহলে কত মিনিট হয়? 190 মিনিট। আচ্ছা ঘড়ির মিনিটের কাঁটা এক পাক ঘোরে কত মিনিটে? মিনিটের কাঁটা এক পাক ঘোরে মানে ধরো 11টা থেকে 12টা বাজলো, তার মানে মিনিটের কাঁটা এক পাক ঘোরা হয়ে গেল। তাহলে কতক্ষণে? 1 ঘন্টায় মানে 60 মিনিটে। তাহলে 60 মিনিটে এক পাক খায় মানে কত ডিগ্রি ঘোরে? পুরোটা এক পাক খাওয়া মানে 360 ডিগ্রি ঘোরে। তাহলে 60 মিনিটে খাই 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কতটা পাক খাবে? 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, এই 60 কাটাকুটি করলে হয় 6। তার মানে 1 মিনিটে কত ডিগ্রি কোণ ঘুরবে? 6 ডিগ্রি। তাহলে কত মিনিট ঘুরেছে? 190 মিনিট। তাহলে 1 মিনিটে যদি 6 ডিগ্রি ঘোরে 190 মিনিটে কত ডিগ্রি ঘুরবে? 190 ইন্টু 6 ডিগ্রি কত হয়? 6 শূন্য শূন্য, 6 নং 54, 4 হাতে 5, 6 কে 4 5 11, মানে 1140 ডিগ্রি ঘুরবে। অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি দ্রব্যের উপর 75% ছাড় দেওয়া হয়েছে। যদি দোকানদার দ্রব্যটি বিক্রি করে 1874 টাকা পায় তবে তাহলে দ্রব্যটির মুদ্রিত মূল্য কত? আচ্ছা ছাড়টা দেয় কার উপর? ধার্য মূল্যের উপর অথবা মুদ্রিত মূল্যের উপর। তা 75% ছাড় দিয়েছে তার মানে কি? দ্রব্যটার যদি মুদ্রিত মূল্য 100 টাকা হয় তাহলে ছাড় দিয়েছে হচ্ছে 75 টাকা, মানে বিক্রি করেছে কত? তাহলে বিক্রয় মূল্য হবে কত? 100 টাকায় 75 টাকা ছাড় দিয়েছে মানে 100 থেকে 75 টাকা কম নিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? 25 টাকা। আচ্ছা আমাকে বিক্রি করেছে কত? 1874 হলে মুদ্রিত মূল্য বের করতে বলেছে। আমি যদি তাহলে মুদ্রিত মূল্য 100 হলে বিক্রয় মূল্য হয় 25। আমি যদি কথাটাকে ঘুরিয়ে লিখি মানে বিক্রয় মূল্য যদি 25 হয় তাহলে মুদ্রিত মূল্য হচ্ছে 100। তাহলে বিক্রয় মূল্য 1 হলে মুদ্রিত মূল্য কত? 100 বাই 25 মানে কত? 4। আর বিক্রয় মূল্য কত বলেছে? 1874। 1874 টাকা হলে তাহলে মুদ্রিত মূল্য কত হবে? তাহলে 1874 গুণ 4 গুণ করলে কত হয়? 4 4 16 6 হাতে 1, 4 7 28 29 9 হাতে 2, 4 8 32 2 14 4 হাতে 3, 4 কে 4 3 7, মানে 7 4 9 6 টাকা। অপশন বি। তারপরেরটা দেখো কি বলছে, আচ্ছা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার গুণফল 1472 এবং তাদের গসাগু 8, সংখ্যা দুটির লসাগু কত? দেখো সংখ্যা দুটির লসাগু কি করে বার করে? সংখ্যা দুটির এই গুণফল আর লসাগু গসাগুর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এটাই ফর্মুলা। তো এখানে সেই ফর্মুলায় ফেলে দিলেই পাতি অঙ্ক হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটির গুণফল বলেছে 1472, গসাগু বলেছে 8, লসাগু কত? তাহলে লসাগু সমান সমান কি হবে? গসাগুটা ডান পাশে পাঠালে কি হবে? সংখ্যা দুটির গুণফল মানে 1472 বাই গসাগু মানে 8, কাটাকুটি করি 8 একে 8, তারপরে থাকে 6 7 মানে 8 8 64, তারপরে থাকে 32 মানে 4 8 32, তাহলে লসাগু কত হবে? 184, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইজিক্যাল টু 0 সমীকরণটিকে কিভাবে লেখা যায়? আচ্ছা দেখো এটা আমি এমনি ফর্মুলাতেও পড়ে, অথবা দেখো তোমরা যদি মিডিল টার্ম করেও ভাঙো, এটাকে আমি কি লিখতে পারি দেখো, 9 কে ভেঙে আমাকে 6 আনতে হবে। 9 কে কি লেখা যায়? 3 3 9 মানে 6 এর জায়গায় আমি কি লিখতে পারি? 3 প্লাস 3x প্লাস 9 ইজিক্যাল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস যদি গুণ করে দিই মাইনাস 3x প্লাস 9 ইজিক্যাল টু 0, কমন যায় প্রথম দুটো থেকে x কমন যায়, তাহলে x মাইনাস 3 পড়ে থাকে, তারপরের দুটো থেকে মাইনাস 3 যদি কমন নিই তাহলে কত পড়ে থাকে? x মাইনাস 3 সমান সমান 0, দুটোর মধ্যে দেখো x মাইনাস 3 আছে, তাহলে x মাইনাস 3 কমন যায়, পড়ে থাকে x মাইনাস 3 সমান সমান 0। তাহলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 3 মানে আমি কি লিখতে পারি? x মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তা এইভাবে আমি করতে পারি। আরেকটা জিনিস দেখো, এটাকে আরেক রকম করেও করা যায়। দেখো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, তা x স্কোয়ার কে আমি কি লিখতে পারি? x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6x আছে মানে, আচ্ছা 2 ইন্টু a মানে x ইন্টু b মানে 3 প্লাস 9 মানে কত লিখতে পারি? 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটাকে কি লিখতে পারি? a মাইনাস b
তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এভাবেও করতে পারি, বা তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা এইভাবে করতে পারো মিডল টার্ম করে। তারপরেরটা, আচ্ছা এটা দেখো রুটের মধ্যে একটা এখানে দেখো উপরেরটাতেও যতগুলোর পরে দশমিক আছে নিচেরটাতেও ততগুলোর পরে দশমিক, তাহলে এই দশমিক দশমিক আমি তুলে দিতে পারি। তাহলে আমার কি থাকছে রুটের মধ্যে 30625 বাই 1225। 5 দিয়ে কাটাকুটি যায়, কাটলে কত, 5 দুগুণে 10, 2 2 4 5 20, 2 5 5, তাহলে 5 6 30, 5 1 5, 1 2, 5 দুগুণে 10, 2 5 5। আবার 5 দিয়ে যাই, 4 5 20 আর 45 মানে 9, এখানে 1 1 1 মানে 2, তাহলে 10 হচ্ছে 1 12 মানে 2 2 5 5। আবার দেখো 7 দিয়ে যাই, 7 দিয়ে কাটলে কত হয়, 7 1 7, 5 2 মানে 7 7 49, 3 5 মানে 35, 5 বার যায়। তাহলে 7 দিয়ে আবার যাই, 7 দুগুণে 14, 3 5 মানে 5 বার যায়। তাহলে কত বেরোচ্ছে, রুট ওভার 25। রুট ওভার 25 মানে কত, এর মান হচ্ছে 5 হবে, তার মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এখানে একটা দিয়েছে সেটাকে আমার, আর এখানে এটা সমান সমান কত বলেছে, তাকে এটা আমি লসাগু করতে পারি। সবার নিচে দেখো 2 আছে, তাহলে লসাগু করলে কত হবে, 2 হবে। তার মানে কত, এটা হবে 3x স্কোয়ার প্লাস 2 এর তলায় কিছু নেই মানে 1 গুণ 2 মানে 2 দুগুণে 4x হবে, মাইনাস 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12x প্লাস 1, এটাই সমান সমান দেখো এক্স স্কোয়ার 3x স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত, 4x স্কোয়ার। 4x আর মাইনাস 12x, 4x আর মাইনাস 12x করলে কত হয়, মাইনাস 8x হয়। আর মাইনাস 3 আর প্লাস 1 করলে কত হয়, মাইনাস 2 হয় বাই 2। উপর থেকে যদি 2 কমন নিই তাহলে কত পড়ে থাকে, 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 বাই 2, 2 2 কেটে যায়, তাহলে কত হবে, 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1, মানে অপশন এ হবে। আচ্ছা, তো আজকের ক্লাসে তোমাদের এতগুলোই অঙ্ক আমি করিয়েছি। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাতে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।